আমার ছেলে রিতম ১ বছর ১ মাস হয়েছে ও চলে গেছে। যখন আমি হারিয়েছি তখন সে পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে ডাক্তারি পড়ছিল। আমি কোনো ভাবে নিজেকে ভোলানোর চেষ্টা করি না যে ও নেই। আজকে আমি যখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসেছি এবং এই বাংলাদেশ ভ্রমণে আসা কথাটা ভাবনাটাই কিন্তু ওর জন্যেই আসা। ওর জন্যে মানে ও চেয়েছিল। আমার জন্ম পশ্চিমবাংলায় ইন্ডিয়াতে, কিন্তু আমার বাবার জন্ম বাংলাদেশে। তাই বাংলাদেশের প্রতি ওর একটা টান ছোটোবেলা থেকেই ছিল। এখানে আসার, এখানে তাদের কালচার সম্পর্কে জানার চেষ্টা করা। এবং সেই টান থেকেই হয়তো আমার মনে হলো যে যদিও এটা একটা অফ সিজন, গরম, প্রচণ্ড গরম, তবুও কোথাও যাব, কোথায় যাই, তাহলে বাংলাদেশেই যাই। এবং আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার যে এই বাংলাদেশ সম্পর্কে যে এত টান, বা এই যে দেশভাগের যে দুঃখ কষ্ট, এটা যে এত তুমি তার জন্য এত কষ্ট পাও, এর কারণটা কি? ও বলেছিল আবেগ নাকি বংশ পরম্পরায় প্রবাহিত হয়। এই যে আবেগ আমার বাবার ছিল, সে আবেগ তার মধ্যেও নাকি সে ফিল করে। ছেলেটা তো চেয়েছিল খুব বেশি ওইখানে যেতে, তো যাওয়া হয়ে ওঠেনি। কোভিডের জন্যেই আমরা আসতে পারিনি। তখনই ওর দাদুর সঙ্গে প্রচুর প্ল্যানিং করা হয়েছিল। দুর্ভাগ্যবশত আজকে না ও আছে, না ওর দাদু আছেন। সেদিন ছিল অমাবস্যা, দেখা করার দিন। আমাদের গ্রাম ছিল পাশাপাশি, তবু অপেক্ষা অন্তহীন। মধ্যখানে বয়ে যেত অশ্রু নদী হায়, তাহার পারে আমরা দুজন খুঁজতাম আশ্রয়। ছোটবেলা থেকেই ওর লেখালেখি আমরা দেখি ছড়া রূপে। সে 2 লাইন কি 4 লাইন। তখন স্কুলে যখন ও ম্যাগাজিনের জন্য আমি চেয়েছিলাম ওটা দিতে, ও কিন্তু তখন একটা সুন্দর কথা বলেছিল, মা এটা তো আমি মনের আনন্দে লিখেছি, সব কিছু ভাঙিয়ে খেতে চেও না। ও সেটা বলতো না, যখন সময় হবে তখন ঠিক প্রকাশ পাবে। অনেক পরে জানলাম যে ওর মধ্যে সেন্সিটিভিটিটা অনেক বেশি ছিল। আমরা বুঝতে পারিনি সময়টা এভাবে আসবে, কিন্তু ওর ডায়েরিটা আজ অবধি আমি উদ্ধার করতে পারিনি। বাড়িতেই নিশ্চয়ই কোথাও আছে, কিন্তু আজ অবধি আমি খুঁজে পাইনি। একটা কথা বুঝেছিল যে পেশা আর নেশা এ দুটোকে আলাদা রাখতে হবে। মেডিকেল সায়েন্সটা ও পেশার জন্য চুজ করেছিল, বিকজ হি হ্যাজ টু আর্ন আ লিভিং। আর লেখাটা ছিল ওর অভিব্যক্তির জায়গা, এবং ওর লিখতে লিখতেই ওর মনে হলো যে সেগুলোকে রেপ্রেজেন্ট করব। তাই জন্য ওর ফিল্ম লাইনে স্টার্ট করলো শর্ট ফিল্মস বানানো। এবং এই শর্ট ফিল্মসের কোনো দিন কোনো লেখা, কোনো গল্পের ওপরে ওর না, ও নিজে লিখতো এবং সেইগুলোকে ও রেপ্রেজেন্ট করতো। সেদিন ছিল অমাবস্যা, দেখা করার দিন। আমাদের গ্রাম ছিল পাশাপাশি, তবু অপেক্ষা অন্তহীন। মধ্যিখানে বয়ে যেত অশ্রু নদী হায়, তাহার পারে আমরা দুজন খুঁজতাম আশ্রয়। কোনোদিনই কলকাতায় বসে ওর মনে হয়নি যে ওইখানে ও কিছু ছাপাবে, কিন্তু ও এইখানে বাংলাদেশে প্রথম আলোতে ছাপানোর একটা ইচ্ছে ছিল। ওই যে বললাম, রুট আর বেস্ট, ও এই দুটোর কম্বিনেশন বাংলাদেশের প্রথম আলোতে পাচ্ছিল। ও মনে করতো এই প্রথম আলো হচ্ছে বাংলাদেশের টপ মোস্ট একটা কোনো পেপার, যে পেপারে যদি ওর কোনো লেখা ছাপা হয় তাহলে ওর সেটা ভাল লাগবে, কারণ ওই যে আমি বললাম বাংলাদেশের প্রতি অসম্ভব টান। ও লাস্ট কথা আমাকে বলেছিল, ওফ মাম্মা একটু ঘুমোতে দাও না, এই বলে ও ঘুমিয়েছিল। এবং ওর পাশেই বসে থাকলাম, তারই মধ্যে ও কখন ঘুমের মধ্যেই যে এই লোক থেকে অন্য লোকে চলে গেল আমি বুঝতে পাইনি। তা আমাকে ডাক্তাররা বলেছে এই মায়োকার্ডাইটিস ডেভেলপ করে কখনো কখনো কোভিড থেকে, যেটা কোনো রকমভাবে এখন অবধি স্পষ্ট নয়। হঠাৎ সাডেনলি চলে যাওয়ার কথা নয়, সে একদম সুস্থ সবল ছিল, ঘুমের মধ্যে তার পরপর 5 বার হার্ট অ্যাটাক হয়েছে। ওই আধ ঘন্টা আমি ওর পাশে বসেছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি। আমারই হাত ধরে পৃথিবীতে এলো, আমারই হাত ধরে চলে গেল। ও নিজে
নিজেকে বলতে আমি একটা এমন সেনসিটিভ মানুষ যে ভিড়ের মধ্যেও একা, এবং তখন আমি এটা ভাবিনি যে এই ২৬ বছরের ছোট্ট জীবনে ওর আশা, বাঁচা আর চলে যাওয়াটা ঘটে যাবে। আমি যে কী করে তোমাকে ইন্টারভিউ দিচ্ছি আমি জানি না, আমার প্রত্যেক মুহূর্তে আমার মনের মধ্যে ঠেলেই বসে আছে। ওই যে ওকে স্পর্শ করতে পারি না, বা অনেক কিছুই মনে হয় যে অনেক কিছু তো বাকি রয়ে গেল। ওর সঙ্গে আমার কমিউনিকেশানটা একদম আত্মিক লেভেলে, আমি এখন ওর সঙ্গে কমিউনিকেট করতে পারি। ওর করার কত কিছু ছিল, আমাদের ওকে ঘিরে কত স্বপ্ন ছিল, সব কিছুই বাকি রয়ে গেল। তবুও নিজের মনকে সান্ত্বনা দিয়ে বলে যে হয়তো ও যেখানে গেছে সেখানে আরো ভালো আছে।